সংবিধানে তিনি উল্লেখ করে গিয়েছিলেন। তিনি নিজে একটা স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যে মানুষ যেন ন্যায় বিচার পায়। আপনারা জানেন একটা ঘটনা, আপনারা জানেন কিনা, পাকিস্তান আমলে আমাদের দেশে, মানে অর্থাৎ তখনকার পাকিস্তানে, সেখানে কিন্তু একটা নিষিদ্ধ ছিল যে বিচার বিভাগে কোনো নারী সেখানে অংশগ্রহণ করতে পারবে না। স্বাধীনতার পর কিন্তু জাতিপিতা সেটা সংশোধন করে দিয়ে নারীদেরও বিচার বিভাগে আসার যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এবং আমার সৌভাগ্য যে আমি 96 সালে সরকার গঠন করার পর আমাদের উচ্চ আদালতে আমাদের তখনকার রাষ্ট্রপতি যিনি ছিলেন তাকে বিশেষভাবে অনুরোধ করে উচ্চ আদালতে যাতে আমাদের নারীরা আসতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু করে দিয়েছিলাম। এটা আমারই অনুরোধ ছিল তখনকার রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি পায়েন মানে বিচারক নিয়োগ দিতে আপনারা জানেন, তখন সেটা আমরা করে দিয়েছি। প্রথম আমাদের যাত্রা শুরু। আমরা আওয়ামী লীগ সরকার সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ, এবং আমরা যখনই সরকার এসেছি আমরা কি সেটা নিশ্চিত করেছি। এবং এক্ষেত্রে ধনী গরিব নির্বিশেষে সকলেই যেন ন্যায় বিচার পায় এবং সকলেই বিচার পাওয়ার অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয় সেদিকে আমরা বিশেষভাবে নজর দিই এবং আমরা সেভাবেই কাজ করি। আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদে বলা হয়েছে, আমি কোট করছি, যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, আনকোট। কাজে এখানেও কিন্তু সংবিধানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমানভাবেই সুযোগ পাবে। সেখানে আরও বলা আছে আমাদের সংবিধানের 19 অনুচ্ছেদে, আমি কোট করি, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে, আনকোট। অর্থাৎ সকল নাগরিকই রাষ্ট্রের কাছে সমান, সে ধনী হোক দরিদ্র হোক সে যেই হোক, তার জন্য সমান একটা অধিকার যেন থাকে, সেটা নিশ্চিত করা এটা একান্তভাবে দরকার। তার কারণ জনগণের নাগরিক অধিকার এটাই হচ্ছে সবথেকে মৌলিক কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে আমি এবং আমার ছোট বোন রেহানা সহ 15ই আগস্ট আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না, বিচার চাইতে পারি নাই। 15ই আগস্ট আমাদের দেশের জন্য, জাতির জন্য একটা কলঙ্কময় দিন। সেই দিন জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমাদের পরিবারের, যেহেতু আমরা 2 বোন বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদের পরিবারের সকলে, আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, আমার চাচা, এবং একই সাথে 3টি বাড়িতে আক্রমণ করে। আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি এবং ছোট ফুপুর বাড়ি। প্রতিটি পরিবারের অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করে। একটা দিন এইভাবে বিভিন্ন বাড়িতে যে মানুষগুলিকে যে হত্যা করা হলো, আর এই হত্যার পর সেই খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়ে ইনডেমনিটি অর্ডিন্যান্স দেওয়া হলো, যেখানে সংবিধানের প্রতিটি ক্ষেত্রে বলা আছে সকলে আইন বা বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা কিন্তু বঞ্চিত থাকলাম, আমরা বিচার চাইতে পারলাম না। এমনকি 80 সালে আমি যখন লন্ডনে গেলাম, সেখানে ব্রিটিশ পার্লামেন্টে এবং ব্রিটিশ বিদেশ সঙ্গে আমাদের কথা হয়, এবং সেখানে একটা ইন্টারন্যাশনাল এনকোয়ারি কমিশন আমরা গঠন করেছিলাম, যে কমিশনে নোবেল লরেট শন ম্যাকব্রাইড, তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপি, তারা কিন্তু
আমাদের সাথে ছিলেন এবং তাদের দিয়ে এই এনকোয়ারি কমিটিটা করা হয় এবং আরও ব্রিটিশ পার্লামেন্টের অন্যান্য মেম্বাররা সর্বদলীয় মেম্বাররাই ছিলেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে এই কমিশন একজন প্রতিনিধি পাঠাবেন বাংলাদেশে এ বিষয়ে এনকোয়ারি করতে 15 আগস্টের হত্যাকাণ্ডের। স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপিকে মনোনীত করা হলো, কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ তখন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের রাষ্ট্রপতি নিজে ঘোষণা করেছিল সেনাপ্রধান হিসেবে, বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে নিজেকে। সে কিন্তু স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপিকে ভিসা দেয় নাই, তিনি আসতে পারেননি। আর তখন তো আমাদেরও বাংলাদেশে আসার কোনো সুযোগ ছিল না। রেহানার তো পাসপোর্টও দেয়নি, পাসপোর্টের সময় শেষ, কাজে তার পাসপোর্ট রিনিউ করতে দেয়নি। আমি দিল্লিতে ছিলাম বলে সেখানে যিনি আমাদের রাষ্ট্রদূত ছিলেন শামসুর রহমান খান সাহেব, জনসন নামে পরিচিত, তিনি কিন্তু নিজের থেকেই আমাদের পাসপোর্টটা রিনিউ করে দিয়েছিলেন, যদিও তাদের এমবার্গ ছিল, কিন্তু তিনি সাহস করে দিয়েছিলেন। 81 সালে আমি যখন ফিরে আসি বাংলাদেশে, এই হাইকোর্ট ভবনে বহুবার গেছি, কিন্তু আমার ক্ষেত্রে বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। আমরা বিচার চাইতে পারিনি। কতবার আমি সেখানে গেছি, জিজ্ঞেস করেছি, এই প্রশ্নই বারবার এসছে। সে বিচারটার সুযোগটা করতে হলো যখন আমি সরকার আসতে পারলাম 96 সালে, তখনই সেই ইনডেমনিটি অর্ডিন্যান্সটা বাতিল করা আমাদের পক্ষে সম্ভব হলো। তো আমি ধন্যবাদ জানাই যে এই অর্ডিন্যান্স বাতিল করার, কারণ এখানেও বাধা আসছিল, কারণ এটা একটা আইন ছিল, পার্লামেন্টে আমাদের মেজরিটি ছিল, মেজরিটি নিয়ে আমরা এটা বাতিল করতে পারতাম, সেখানেও কেউ প্রবল বাধা দিল, কোর্ট পর্যন্ত করালো। যাক, আমি ধন্যবাদ জানাই যে যারা সেই সময় সহযোগিতা করেছিলেন এবং এই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করতে, এবং সেই বাতিল হওয়ার পরেই কিন্তু আমরা বিচার করতে পারি। আর সেই বিচারের রায়ে খুনিদের সাজা হয় এবং সাজা আমরা কার্যকর করতে পেরেছি। সেজন্য যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই বিচারটা করবার সময়ও প্রবল বাধা, এমনকি যেদিন প্রথম বিচারের রায় হবে, বিএনপি হরতাল ডেকেছিল যেন জজ সাহেব কোর্টে যেতে না পারে, রায় দিতে না পারে, রাস্তায় তারা বাধা দিয়েছিল। এটাও কিন্তু আমাকে দেখতে হয়েছে, আমাকে না, আমাদের মতো যারা আমরা আপনজন হারিয়েছিলাম আমাদেরকে সেটাও দেখতে হয়েছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা আওয়ামী লীগ যখন সরকার এসেছি, আমরা কিন্তু সবসময় বিচারের ব্যাপারে আমাদের সব সময় আন্তরিকতা রয়েছে। আর বিচার বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যেই আপনারা নিজেরা এখন ভিডিওতে দেখালেন এবং বক্তব্য এসেছে। আজকে আমরা যখন আসি কয়েকজন মাত্র, আমাদের উচ্চ আদালতের অবস্থা বলেন বা বিভিন্ন জেলায় এটা অজীর্ণ ভবন, আমাদের লোক সংখ্যা বেড়েছে কিন্তু এজলাস বাড়েনি, বিচারক বাড়েনি বা কাজের কোনো পরিধি বা বিচার পাওয়ার সুযোগটা বাড়েনি। কিন্তু আমরা সেই ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করেছি এবং তখন যতটুকু আমাদের সীমিত সম্পদ ছিল সেটা নিয়েই আমরা ব্যবস্থা নিয়েছি। এবং হাইকোর্টে আজকে যে অ্যানেক্স ভবনটা, সেই ভবনটাও কিন্তু আমাদের প্রথম করে দেওয়া, যাতে অন্তত 40 জন বিচারক বসতে পারে বা আরও বেশি করে আমরা বিচারক নিয়োগ দিতে পারি এবং একটা সুন্দর পরিবেশের জন্য বসতে পারি। নইলে একটা পুরাতন ভবনের মধ্যেই কিন্তু এই কোর্টটা চলতো, সেটাও আমরা করে দিয়েছিলাম। আমরা আইন সংস্কারের জন্য আইন কমিশন এবং বিচারকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি। আগে কিন্তু আমাদের দেশে কোনো ইনস্টিটিউট ছিল না, সেটাও আওয়ামী লীগ সরকার করে দেয়। এবং আমাদের দেশের যারা অসহায়, দরিদ্র বা সুবিধাবঞ্চিত বিচার প্রার্থী, তারা যেন ন্যায় বিচার পায় সেই দিকে লক্ষ্য রেখে তাদেরকে সব রকম সহযোগিতা করবার জন্য
আমরা আইনগত সহায়তা প্রদান আইন 2000 প্রণয়ন করি এবং ধানমন্ডিতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভবনটিও সেই সময় আমরা দিয়েছিলাম। আইনের শাসন পরিচয় স্বাধীন বিচার ব্যবস্থা আমরা বিশ্বাস করি এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। 2009 সালে সরকার গঠনের পরই দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 পাসের মাধ্যমে বিচার বিভাগ পৃথকীকরণ কাজটি স্থায়ী রূপ আমরা প্রদান করেছি। আমাদের অধস্তন আদালতের বিচারকদের জন্য পৃথক বেতন স্কেল বাস্তবায়ন করেছি এবং সেই সঙ্গে বিচারকদের বেতন ভাতা দিয়ে বৃদ্ধির পাশাপাশি জুডিশিয়াল ভাতাও আমরা প্রদান করেছি এবং অন্যান্য আরও বহুমুখী ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। অর্থাৎ যারা সুষ্ঠু বিচার কাজ সম্পন্ন করার জন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বাজেটে টাকা বরাদ্দ করি এবং 42টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য 8 থেকে 10 তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 29টি জেলায় নবনির্মিত আদালত ভবন উদ্বোধন করা হয়েছে। এসব ভবনে স্থাপিত আদালত এখন উন্নত পরিবেশে বিচারিক কাজ চলছে। অবশিষ্ট জেলাগুলোতেও আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। অবশ্য আমি বলছিলাম যে সবগুলো একবারে একটা প্রজেক্টে নিয়ে আসলে আমরা ধাপে ধাপে করে ফেলতে পারতাম বা ভাগে ভাগে না আনলে। যাক, ইতিমধ্যে 42টির কাজ তো শুরু হয়ে গেছে, 29টা কাজ সম্পন্ন, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ করে দেব। কারণ আমি চাই যারা বিচার করবেন বা বিচার চাইতে যাবেন বা আমাদের আইনজীবীরা যারা বিচার দেওয়ার সহায়তা করবেন বা অন্যান্য যারা আনুষঙ্গিক সহযোগিতা করে থাকেন সকলে যে একটা সুষ্ঠু পরিবেশে বসে কাজ করতে পারেন সেটাই আমরা করে দিতে চাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করলাম, সেজন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং আমি আশা করি যে এর ফলে আমাদের দেশের মানুষের বিচার চাওয়ার ক্ষেত্রে ভোগান্তিটা অন্তত কমে যাবে, তারা যেন ন্যায় বিচার পায়, আমাদের মতো যেন কাউকে এই বিচারহীনতায় ভুগতে না হয়। আমরা সন্ত্রাস বিরোধী মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 7টা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। ঢাকায় প্রথমত একটাই সাইবার ট্রাইব্যুনাল ছিল, এখন 7টি বিভাগীয় শহরে করা হয়েছে, এখন বিভাগ 8টা হয়ে গেছে, কাজে এখানে বাকি একটাও করা হবে, অর্থাৎ 8টা বিভাগে 8টা যাতে হয় সে ব্যবস্থা ঢাকায় তো আছে, বাকি 7টা ট্রাইব্যুনাল করা হয়েছে যাতে করে বিচারগুলি তা দ্রুত শেষ করা যায়। আর নারী শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 2018 সালে 41টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের পর 2020 সালে আরও 6টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। এছাড়া 7টি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। আরেকটি সমস্যা আমাদের ব্যাপকভাবে মাঝকে দেখা দিচ্ছিল, এটা যদিও বিশ্বব্যাপীও আছে কিন্তু বাংলাদেশেও, সেটা হচ্ছে এই যে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এই ধরনের একটা জঘন্য অপরাধ। কাজে এদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য বা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে আমরা নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020 এটা প্রণয়ন করে আমরা অধ্যাদেশ জারি করে দিয়েছি। আর ইতিমধ্যে সেটা কিন্তু আইন হিসাবে আমরা আমাদের ক্যাবিনেটে আমরা পাশ করে দিয়েছি, সামনে পার্লামেন্টে সেটা চলে আসবে, তখন সেটা আইন হিসেবে পাশ হবে। কাজে সেটা আমরা দ্রুত করে দিয়েছি। মাদক একটা বড় সমস্যা সমাজে, সেটা হচ্ছে এক একটা পরিবারকে ধ্বংস করে দেয়। একটা মানুষকে তো ধ্বংস করে কিন্তু একটা পরিবারকে ধ্বংস করে। এই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। কাজে এই মাদকের ব্যাপারেও আমাদের যে আইন রয়েছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, সেটা আমরা প্রণয়ন করেছি। কিন্তু আমরা এটাই চাই যে এই মাদকে যারা জড়িত তারা যেন সঙ্গে সঙ্গে শাস্তি পায় এবং এই মাদকের হাত থেকে যেন সমাজটা যেন রক্ষা পায়, পরিবারগুলি যেন রক্ষা পায়। বা একটা ভালো মেধাবী ছেলে পেলে তারাও নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য সেখান থেকে যেন তারা রক্ষা পায় এবং তাদের মেধাটার জন্য আমরা সমাজের কাজে লাগাতে পারি, সেটাই আমরা চাই। আমি সবসময় এটা মনে করি যে যারা এই কাজগুলি করবেন, বিচার দেবেন বা বিচারের সঙ্গে সম্পর্কিত, তারা যেন একটু ভালোভাবে ভালো পরিবেশে বসবাস করতে পারেন, সুন্দরভাবে চলতে পারেন, তার জন্য যেটা করা দরকার আমরা কিন্তু ইতিমধ্যে
করেছে এবং বিচারকদের আবাসনের সমস্যা ছিল, সেটা আমরা সমাধান করা, গাড়ির সুবিধা সহ বিভিন্ন সুবিধা আমরা কিন্তু দিয়ে গেছে, এমনকি নিরাপত্তার ব্যাপারে। কারণ আপনারা জানেন যে এক সময় বিচারকদের উপরে বোমা মেরে তাদেরকে হত্যাও করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থাও আমরা নিয়েছি। বাজেটে যে অর্থ আমরা দিচ্ছি সেটার জন্য বিচার বিভাগ সেটা যথেষ্ট ব্যবহার করতে পারে সেই সুযোগটাও সৃষ্টি করে দেওয়া হয়েছে। আর তাছাড়া যারা মানে গাড়ি কিনতে চান বা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য কিন্তু খুব অল্প সুদে ঋণের ব্যবস্থাটা, এটা আমরা প্রশাসন থেকে সকলের জন্যই করে দিয়েছি, যাতে প্রত্যেকে নিজেরা লোন নিয়ে গাড়ি কিনতে পারেন বা একটা ফ্ল্যাট কিনতে পারেন বা জমি কিনতে পারেন। এবং এটা আমরা বিচার বিভাগের জন্য সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। বিচারকদের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ, এজলাস সংকট নিরসনের পাশাপাশি মামলা ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে এবং 2010 থেকে 2020 সাল পর্যন্ত 11 বছর অধস্তন আদালতে 1126 জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমি মনে করি আমাদের আরও বেশি বিচারক প্রয়োজন আছে। এই জন্য বিচারক নিয়োগের সাথে সাথে আরও প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। কাজে সে ব্যাপারে মানে মাননীয় প্রধান বিচারপতি এখানে আছেন, কাজে এই বিষয়টা দেখবেন, এবং মহামান্য রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রী সবাই আছেন। আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাজে সেই আনুপাতিক হারে আমাদের কিন্তু এই বিষয়টার দিকে একটু বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। আমাদের যারা দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের সরকারিভাবে আমরা আইনি সহায়তা, যেটা আমরা প্রথমবার যখন সরকার এসেছে 96 সালে, তখনই আমরা সেটা নিশ্চিত করেছিলাম এবং 64 জেলা সদর এবং সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস স্থাপন করা হয়েছে। লিগাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি, কারণ শুধু মামলা দিয়ে বিচার করলে হবে না, অনেক সময় অনেক ঘটনা হয়, অনেক সামাজিক বিভিন্ন সমস্যা হয়, আবার আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা যায়। কাজে সেই সুযোগটাও আমরা কিন্তু রেখেছি। এই জন্য এডিআর কর্নারও কিন্তু চালু করা হয়েছে। 2009 থেকে জুলাই 2020 পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সর্বমোট 5,25,030 জনকে বিনামূল্যে আইনি সেবা দেওয়া হয়েছে। বিচার প্রার্থী জনগণের সুবিধার্থে বর্তমান সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ 13টি জেলায় ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আদালতের দৈনিক কার্যতালিকা প্রদর্শনের ব্যবস্থা নিয়েছে। কাজে ডিজিটাল পদ্ধতি, মানুষ এখন ঘরে বসেও সব কিছু দেখতে পারে, সুবিধা করতে পারে। আর সেখানে একটা বোর্ড লাগানো আছে, মানুষ সেখানে গিয়ে কারো কাছে জিজ্ঞাসাও করতে হবে না, কাগজও খুঁজতে হবে না, বোর্ডের দিকে তাকালেও যেন সাথে সাথে জানতে পারে এবং তাকে সহজভাবে সেই ডিজিটাল পদ্ধতিতে সব জানার সুযোগটা সেটাও করে দেওয়া হয়েছে। অর্থাৎ আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের জুডিশিয়ারিতে আমরা কাজ করতে শুরু করেছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত লজ অব বাংলাদেশ ওয়েবসাইটটিতে সকল মূল আইন সর্বশেষ সংশোধনী সহ হাল নাগাদ করে প্রকাশ করা হচ্ছে। ফলে নাগরিকদের জন্য প্রচলিত আইন জানা সহজ হচ্ছে। আর এখানে আমি আরেকটি অনুরোধ করব যে আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে এখন হয়তো লেখাপড়া একটু সংখ্যা বাড়ছে, তারপরেও অনেকে সেই রায়টা বুঝতে পারে না। যা তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলা না লিখতে পারেন, ইংরেজিতে লেখার আপত্তি নেই, কিন্তু শাসন সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কারণ আমি খুব প্র্যাকটিক্যাল চিন্তা করি যে অনেক দীর্ঘদিন ধরে ইংরেজিতে লিখতে লিখতে অনেকের অভ্যস্ত হয়ে গেছেন। এবং আমি যদি এটাকে খুব চাপ দিই যে এখনই বাংলায় সব লিখে ফেলতে হবে, তাহলেই কিন্তু এটা মানে একটু আমি মনে করি থেমে যেতে পারে। কাজে সেখানে আমি বলবো, আর এখন ট্রান্সলেশন করা এমন কোনো কঠিন কাজ না, আর অনেকে প্রফেশনাল ট্রান্সলেটরও থাকে এবং তাদেরকে কিছু আপনারা ট্রেনিং করায় নিতে পারেন। মাননীয় প্রধান বিচারপতিকে আমি অনুরোধ করবো যে আপনারা কিছু ব্যবস্থা নেন তাদের কারণ এই যে জুডিশিয়াল ব্যাপার, এর অনেক কথা, অনেক শব্দ, অনেক টার্মস যেগুলি আমাদের সাধারণভাবে ব্যবহার হয় না, কিন্তু সেটা সহজভাবে যেন করা যায়। তো এই ট্রান্সলেশন করার জন্য কিছু লোক যদি আপনারা ট্রেনিং দিয়ে দেন এবং তাদেরকে কাজই থাকবে যে যেটাই লেখা হোক সাথে সাথে ট্রান্সলেশন হয়ে যাবে এবং সেটাই প্রচার হবে এবং সঙ্গে সঙ্গে
সাধারণ মানুষগুলি জানতে পারবে, তাহলে কি মানে বিচারের ফলে সে কী রায়টা পেল সেটা সে নিজে দেখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। এবং আমি মনে করি যে একান্তভাবে দরকার, আইনমন্ত্রী এখানে আছেন, আর এ ব্যাপারে যদি কোনো ফান্ড লাগে সেটা আমি ব্যবস্থা করব। কিন্তু আমি চাই এটার জন্য হয়, যাতে এটা আসার সাথে সাথে প্রচার, আর এখন তো অনলাইনে চলে যাবে, আরও সুবিধা মানুষ জানতে পারবে। ইতিমধ্যে অনেকগুলি আপনারা জানেন যে বেশ কতগুলি মানে মামলা যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, যেমন 15ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার, 3রা নভেম্বরের হত্যাকাণ্ডের বিচার, বা 21শে আগস্ট বিচার, এই ধরনের বিচারগুলি হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আরও অনেক বিচার বাকি রয়ে গেছে। সেগুলি আস্তে আস্তে কিন্তু শেষ করতে হবে, সম্পন্ন করতে হবে। তারপর সবথেকে ছিল যে 10 অস্ত্র মামলা আর বিডিআর বিদ্রোহের যে মামলা এবং হত্যাকাণ্ড, এটা বিশাল, এই ধরনের এত বড় মানে বোধহয় মামলা আর কখনো হয়নি, কিন্তু সেগুলো খুব ভালোভাবে দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জে যে 7 খুন হলো সেই বিচার, এবং হলি আর্টিজেনের যে হত্যাকাণ্ডে সেটা তদন্ত এবং বিচার সেগুলি সম্পন্ন হয়েছে এবং সেগুলি চলছে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আমাদের যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং আমাদের বিচার বিভাগ সকলেই অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন বলেই এই ধরনের মামলাগুলি দ্রুত সম্পন্ন করা গেছে এবং যারা অপরাধী তারা শাস্তি পেয়েছে। তথ্য প্রযুক্তি আমাদের জন্য যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিয়েছে। 2000 নির্বাচনে আমরা যখন ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, তো অনেকে ব্যঙ্গ করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে দেখা গেল বাংলাদেশ কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ, আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড সমগ্র বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি। অনলাইনে এখন সমস্ত কাজগুলি করা সহজ হয়ে যাচ্ছে, মানুষের ছুটোছুটি করতে হচ্ছে না। সবচেয়ে বড় কথা, করোনা ভাইরাসের সময় যখন মানুষকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হচ্ছে, নিয়মবিধি মেনে চলতে হচ্ছে, তখন আমাদের জন্য এই ডিজিটাল পদ্ধতি অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজগুলি করা, সেগুলিকে গতিশীল রাখা, আর ভার্চুয়াল কোর্ট করার মাধ্যমে বিচার প্রাপ্তিটা আরও সহজ করে দেওয়া, এইগুলি সমস্ত করাতে অনেক সুবিধা হয়েছে। আমরা আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 প্রণয়ন করে দিয়েছি এবং বিচারকগণ সফলতার সঙ্গে এখন ভার্চুয়াল আদালত পরিচালনা করছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। হ্যাঁ, আমি জানি যে একটা নতুন পদ্ধতি আসতে গেলে অনেকের মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, ভাবে যে আমরা পারবো কিনা, হবে কিনা, করবে কিনা, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এটা খুব সহজেই করা যেতে পারে। তাছাড়া আপনারা জানেন যে আমরা যখন কেরানীগঞ্জে আমাদের জেলখানা নতুন বিল্ডিং করলাম, সেই বিল্ডিং করবার সময় সেখানে কিন্তু আলাদা একটা ভার্চুয়াল কোর্ট যাতে বসতে পারে তার আদালত ভবনও আমরা করে দিয়েছিলাম, যে ওইসব আসামিদের আর টানা হেঁচড়া করতে হবে না, ওখানেই তাদের বসানো যাবে, একবার আপনারা ঢাকায় থেকে বসে তাদের বিচারটা করতে পারবেন, সেই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে। এবং পর্যায়ক্রমিকভাবে আমি মনে করি প্রতিটি আমাদের কারাগারের সাথেই এ ধরনের একটা সুব্যবস্থা থাকা দরকার, যেন যারা একেবারে খুব মানে ক্রিমিনাল তাদেরকে নিয়ে মানে নেওয়া আনা না করে ওখানে বসেই যেন তার বিচার কার্যটা সম্পন্ন করা যায়, সেখানেই যেন হাজির করা যায়, সেই ব্যবস্থাটা আমরা করে দিতে চাই। কাজেই এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমেই কিন্তু এই বিচার এবং এই অল্প দিনের মধ্যে অনেকগুলি কেস নিষ্পত্তি করা হয়েছে। এটা মানে আমি মনে করি খুবই কার্যকর হয়ে গেছে। সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রধান বিচারপতিকে, কারণ তিনি যদি রাজি না হতেন এটা হয়তো কখনো করা সম্ভব হতো না, এবং সেই জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি যখন বলেছিলাম তখনই কিন্তু সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন, এবং আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে ব্যাপারটা আলোচনা করলাম এবং আমাদের সকলে মিলে আলোচনা করে আমরা এটা করেছি। কাজে এখানে আমাদের যে আইনজীবী তাদের জন্য আমাদের মানে সুবিধা হয়ে গেছে। কাজে আমরা এটাই চাই। আমরা আমাদের সবচেয়ে দুঃখ যে করোনা ভাইরাসে আমাদের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব মৃত্যুবরণ করেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এরকম আরও অনেককে আমরা হারিয়েছি, আর আমরা চিকিৎসার জন্য যত সম্ভব ব্যবস্থা নিচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ভ্যাকসিনটা না আবিষ্কার হবে
এটা সুরক্ষা দেওয়া খুবই কঠিন। তা আমার একটা অনুরোধ থাকবে যে করোনা ভাইরাস থেকে সকলকে রক্ষার জন্য কিন্তু মূলত এই ভার্চুয়াল কোর্টটা আমরা শুরু করেছিলাম। কাজে আপনারাও অন্তত সকলে মিলে নিজেদেরকে স্বাস্থ্য সুরক্ষা রাখার ব্যবস্থা নেবেন। আর বিশেষ করে এই মাস্ক পরে থাকা, হ্যাঁ আমার এখানে কিন্তু ধারে কাছে কেউ নাই, সবাই অনেক দূরে, সেই জন্য আমি এটা খুলে বক্তব্য দিতে পারছি, সাথে সাথে আবার পড়ে নেব। কারণ মানে যাতে এই মানে করোনা ভাইরাসটা এটা সকলে সংক্রমিত না হয় তার জন্য নিজেকে সুরক্ষিত রাখা, সকলকে সুরক্ষিত রাখা, এই ব্যবস্থাটা সকলকে নিতে হবে। আমি এটুকু বলবো যে জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময় রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এত মামলা এভাবে জন্য জমে না থাকে, আপনারা কিভাবে দ্রুত এই বিচারটা সম্পন্ন করা যায় অবশ্যই সে ব্যাপারে একটু আন্তরিক হবেন এবং ব্যবস্থা নেবেন। এবং এর জন্য যদি কোনো রকমের কিছু সহযোগিতা সরকারের পক্ষ থেকে সেটা আমরা নিশ্চয়ই করব, কিন্তু এতগুলি মামলা এভাবে পড়ে থাকুক সেটা আমরা চাই না। খুব অল্প সময়ে অল্প খরচে ভোগান্তি মুক্ত বিচার প্রাপ্তি এটা মানুষের অধিকার, এবং বিচার বিভাগের উপরই যদি এই দ্রুত সময় অল্প খরচে বিচার দিতে পারেন তাহলে মানুষের একটা আস্থা বিশ্বাসও বাড়বে। যেটা আমাদের যে মানুষের এবং আমাদের সকলের আস্থা বিশ্বাস আছে, তারপর আমি বলবো যে ব্যাপারে সবাইকে একটু বিশেষ নজর দিতে। আর আমরা সরকার আসার পর থেকেই ব্যবস্থা নিচ্ছি সব ধরনের মানে সমস্যা সমাধান করতে। জাতির জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি, যেটা আমাদের খুব ব্যাপকভাবে করার একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু করোনা ভাইরাসের জন্য আমরা পারিনি। আমরা ভার্চুয়ালি করে যাচ্ছি। আমরা এদেশের মানুষের কল্যাণে তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন বলে আমাদের প্রতিটি কাজ আমরা এদেশের মানুষের কথা চিন্তা করে করি। তাই জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রতিটি ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা ঘরবাড়ি করে দেব। আমরা সেটা করে দিচ্ছি, শুরু করেছি। বিত্তশালী যারা তাদেরকে আমি আহ্বান জানিয়েছি, এবং যে যা সাধ্যমতো এভাবে যদি নিজ নিজ এলাকায় অন্তত একটা গরিব পরিবার, একটা নিঃস্ব পরিবার তাকে সাহায্য করে, তাহলে কিন্তু মানে সব খুব দ্রুত আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। যে জাতিপিতা তো চেয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে সরকারে পাঠিয়েছে তাদের সেবা করতে। কাজে আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা দারিদ্রের হার যেটা 40% ছিল সেটা 20% আমরা নামিয়ে এনেছিলাম। আমরা সাক্ষরতার হার বা শিক্ষার হার বাড়িয়েছি, বিনা পয়সায় বই দিচ্ছি। আমরা স্কুল ফিডিং কর্মসূচি নিয়েছি, স্কুলে স্কুলে টিফিনের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা দিচ্ছে। এবং করোনার কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, এটা অত্যন্ত দুঃখজনক। তারপর তাদের লেখাপড়া যাতে অব্যাহত থাকে তার জন্য যা যা করার আমরা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা রয়েছে, সবচেয়ে বড় কথা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তার উপরে আমরা সবথেকে বেশি জোর দিয়েছি। আমাদের বাজেটও আমরা করতে পেরেছি। কাজে আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম, সামাজিক খাতে নিরাপত্তা বিধান, দেশ মানুষের জীবনযাত্রা যাতে উন্নত হয় তার জন্য আমাদের যথাসাধ্য প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা সকলেই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, এবং মানুষের পাশে আপনারা আছেন, মানুষের পাশে থাকেন, সেটাই আমি বলি। এবং আমাদের বিশেষ করে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু আইনসভার সদস্য, সেখানে আইন প্রণয়ন, আইন সংস্কার বা যেখানে যা করা দরকার সেগুলি সবসময় আমরা করতে প্রস্তুত, এবং সরকার হিসেবে আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব আমরা সবসময় পালন করতে প্রস্তুত, যেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়, বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, উন্নত জীবন পায়, এবং আমরা যেন জাতির পিতার স্বপ্নের
ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আর আমরাও আপনাদের